একবিংশ শতাব্দীর এই আধুনিক বাংলার বুকেই লুকিয়ে আছে এমন এক চিরকুমার মহানায়কের গল্প, যার জীবন কোনো টানটান সিনেমার চেয়ে কম নয়। একদিকে বাংলার এক নামকরা চিকিৎসকের রূপবতী কন্যার সাথে তার গভীর প্রেম এবং ভাঙা বিয়ের ট্র্যাজেডি, যা থেকে জন্ম নিয়েছিল আস্ত একটা শহর কল্যাণী। অন্যদিকে মাত্র একটা কাশির শব্দ শুনে 3 তলা দূর থেকে নিখুঁতভাবে রোগ ধরে ফেলার অলৌকিক ক্ষমতা। তিনি আর কেউ নন, বাংলার প্রথম বিধিবদ্ধ, অত্যন্ত গ্ল্যামারাস এবং উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। আজকের যুগে ব্যক্তিত্বের যে অরা নিয়ে এত চর্চা হয়, বিধানবাবু ছিলেন সেই অরার প্রকৃত জন্মদাতা। আজও তার জন্মদিনটিকে পুরো ভারতবর্ষে ডক্টরস ডে হিসেবে পালন করা হয় এবং দেশের চিকিৎসা ক্ষেত্রের সর্বোচ্চ সম্মানটির নামও ডক্টর বি.সি. রায় অ্যাওয়ার্ড। এমনকি তিনি না থাকলে হয়তো সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা পথের পাঁচালী তৈরি হতো না। বিহারের মাটিতে জন্মেও এই মানুষটি বাংলার বুকে যে অবিশ্বাস্য ইতিহাস লিখে গেছেন, আজ আমরা জানব সেই অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর জীবনগাথা, যাকে খোদ মহাত্মা গান্ধী বলেছিলেন, বিধানের হাতই হলো সমগ্র ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ হাত। আজ আমরা এই ভিডিওতে খতিয়ে দেখব তার জীবনের সেই ধনন্তরী রূপ, আধুনিক বাংলার রূপকার হয়ে ওঠার লড়াই, আর পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই বহুল চর্চিত প্রেমের গল্পের আসল ঐতিহাসিক সত্য। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1882 সালে পাটনার বাঁকিপুরে এক সাধারণ ব্রাহ্ম পরিবারে জন্ম নেয় এই মহানায়ক। তার পিতা প্রকাশচন্দ্র রায় এবং মাতা অঘোর কামিনী দেবী। পরিবারের 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট এবং আদরের, তাই ঠাকুমা ভালোবেসে তার নাম রেখেছিলেন ভজন। পরবর্তীতে ব্রাহ্ম সমাজের বিখ্যাত নেতা কেশবচন্দ্র সেন তার নতুন নাম দেন বিধান। মাত্র 14 বছর বয়সে মাতৃহীন হওয়া বিধানবাবু বাবার আদর্শে পড়াশোনাকেই জীবনের একমাত্র ব্রত করে নেন। 1901 সালে পাটনা কলেজ থেকে গণিতে অনার্স সহ বিএ ডিগ্রি লাভ করার পর তিনি কলকাতায় আসেন। তার বড় ভাই ছিলেন ব্যারিস্টার এবং মেজ ভাই ইঞ্জিনিয়ার। তিনি নিজে একটি পেশাদার ডিগ্রি পাওয়ার উদ্দেশ্যে শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ দুটোতেই প্রবেশিকা পরীক্ষা দেন। মেডিকেল কলেজের ফল আগে প্রকাশিত হওয়ায় তিনি চিকিৎসা বিজ্ঞানকেই বেছে নেন। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও ফাইনাল এমবি পরীক্ষায় এক ব্রিটিশ অধ্যাপকের কারণে তিনি অন্যায়ভাবে ব্যর্থ হন। একদিন মেডিকেল কলেজের গেটের সামনে ব্রিটিশ অধ্যাপক মিস্টার পিকের ঘোড়ার গাড়িকে একটি ট্রাম ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শী বিধানবাবুকে অধ্যাপক পিক আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়ে ট্রামের দোষ বলতে অনুরোধ করেন, কিন্তু সত্যনিষ্ঠ বিধানবাবু স্পষ্ট জানিয়ে দেন অন্যায়টি ঘোড়ার গাড়িরই ছিল এবং তিনি আদালতে মিথ্যা বলতে পারবেন না। এই ব্যক্তিগত আক্রোশ পুষে রেখে অধ্যাপক পিক মৌখিক পরীক্ষায় তাকে ইচ্ছাকৃতভাবে পাস নম্বর দেননি। বাধ্য হয়ে বিধানবাবু এলএমএস কোর্সে ভর্তি হন এবং 1906 সালে এলএমএস ডিগ্রি পাওয়ার মাত্র 2 বছরের মধ্যে এমডি ডিগ্রি অর্জন করেন। এই সময় বাবার অবসরের কারণে সংসারে তীব্র আর্থিক অনটন দেখা দেয়। জীবনযাপনের জন্য কখনো মাত্র 8 টাকার বিনিময়ে মানুষের বাড়িতে মেল নার্সের কাজ, আবার কখনো পার্ট টাইম ট্যাক্সি চালিয়েও দিন কাটাতে হয়েছে তাকে। এমডি ডিগ্রি অর্জনের পর তার মনে জেদ চাপে যে ইংরেজরা তাকে অন্যায়ভাবে ফেল করিয়েছিল তাদের মাটিতে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করবেন। তিনি লন্ডনের বিখ্যাত সেন্ট বার্থেলোমিও হসপিটালে উচ্চশিক্ষার আবেদন করেন, কিন্তু বর্ণবাদী ইংরেজ কর্তৃপক্ষ তাকে সহজে সুযোগ দিতে চায়নি। টানা 29 বার তার আবেদন প্রত্যাখ্যান করা হয়, কিন্তু অদম্য জেদের বশে 30তম বারের চেষ্টায় তিনি অবশেষে ভর্তির অনুমতি পান। মাত্র 1200 টাকা সম্বল করে লন্ডনে পাড়ি দিয়ে মাত্র 2 বছর 3 মাসের অবিশ্বাস্য সংক্ষিপ্ত সময়ে তিনি একাধারে এমআরসিপি এবং এফআরসিএস দুটো অত্যন্ত কঠিন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে ব্রিটিশ চিকিৎসক মহলকে স্তব্ধ করে দেন। এভাবেই বাংলার ভজন বিশ্ব মঞ্চে ডক্টর বি.সি. রায় হিসেবে আত্মপ্রকাশ করেন। 1911 সালে জুলাই মাসে কলকাতায় ফিরে তিনি হ্যারিসন রোডে, বর্তমান যেটা মহাত্মা গান্ধী রোড, একটি বাড়ি ভাড়া নিয়ে প্র্যাকটিস শুরু করেন।
প্রাক্তন ছাত্র হিসেবে কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক হওয়ার ইচ্ছা নিয়ে তিনি সার্জন জেনারেলের সাথে দেখা করেন এবং তখন তাকে জানানো হয় এই পদটি শুধুমাত্র ইংরেজদের জন্য সংরক্ষিত। তাকে ক্যাম্বেল মেডিকেল স্কুল, মানে বর্তমান যেটা এনআরএস, সেখানে শিক্ষকতার প্রস্তাব দেওয়া হয়, যার জন্য তাকে 1 বছর অপেক্ষা করতে হয়েছিল। এই অন্তর্বর্তী সময়ে তিনি মেডিকেল কলেজে পুলিশদের ফার্স্ট এইড এবং অ্যাম্বুলেন্স ডিউটি শেখানোর কাজও করেছেন। তবে অল্প সময়ের মধ্যেই নিখুঁত চিকিৎসায় ধনন্তরী হিসেবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা গান্ধী, মতিলাল নেহরু, বল্লভভাই প্যাটেলরা এরা ছিলেন তার নিয়মিত রোগী। বিধানবাবুর একটি কঠোর জীবন নিয়ম ছিল। তিনি প্রতিদিন সকালে 16 জন দরিদ্র রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে দেখতেন এবং এর বেশি রোগী তিনি দেখতেন না। কিন্তু একদিন 16 নম্বর রোগীকে দেখার পর এক এমার্জেন্সি কেস আসে। রোগীর অবস্থা দেখে বিধানবাবু চেম্বারের বাইরে এসে রোগীকে একবারও স্পর্শ না করে কম্পাউন্ডারকে নির্দেশ দিলেন, সামনের বাজার থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে এসো। এই অদ্ভুত নিদান শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। কাঁঠাল আনার পর তিনি সেটি 2 টুকরো করে কেটে রোগীর 2 কানের পাশে শক্ত করে বেঁধে দিলেন এবং রোগীকে চুপচাপ শুয়ে থাকতে বললেন। 3 ঘন্টা পর তিনি যখন ফিরে এলেন তখন দেখা গেল পাকা কাঁঠালের গন্ধে কান থেকে শত শত পিঁপড়ে বেরিয়ে কাঁঠালের গায়ে লেপ্টে আছে। আসলে লোকটির কান দিয়ে মস্তিষ্কের দিকে পিঁপড়ে ঢুকে পড়েছিল, যা তিনি কোনো পরীক্ষা ছাড়াই ধরে ফেলেছিলেন। রোগীকে মৃদু ধমক দিয়ে বললেন, পানা পুকুরে স্নান করা বন্ধ করুন, নয়তো আবার এমন হবে। এমনকি তিনি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তখনও তার এই দৈব চিকিৎসা ক্ষমতা ম্লান হয়নি। মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়ম করেছিলেন বিকেল 5টার পর কেউ মহাকরণে থাকবে না, কিন্তু নিজে রাত 8টা, 8:30 পর্যন্ত কাজ করতেন। একদিন কাজ করতে করতে রাত 9টা বেজে যায়। মহাকরণে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ তিনি 3 তলা থেকে একটি কাশির শব্দ শুনতে পান। তিনি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে ডেকে আনার নির্দেশ দেন। ভয়ে কাঁপতে কাঁপতে এক সাফাই কর্মী সামনে এলে বিধানবাবু তার সিকিউরিটিকে আদেশ দেন, একে এখনই আমার গাড়িতে করে যাদবপুর টিবি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করো। এর গ্যালোপিং টিবি হয়েছে, চিকিৎসা না হলে বাঁচবে না। মাত্র একটি কাশির শব্দ শুনে 3 তলা দূর থেকে নিখুঁতভাবে টিবি রোগী নির্ণয় করার এই ঘটনা পরদিন সকালে হসপিটালের রিপোর্টে 100% সত্যি প্রমাণিত হয়। 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বিরুদ্ধে আন্দোলন বিধানবাবুকে গভীরভাবে আলোড়িত করলেও 1921-এর অসহযোগ আন্দোলনে তিনি সরাসরি যোগ দেননি। তবে 1923 সালে তিনি আচমকা ব্যারাকপুর থেকে নির্দল প্রার্থী হিসেবে বঙ্গীয় বিধান পরিষদের নির্বাচনে দাঁড়ান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তদানীন্তন বাংলার রাজনীতির সিংহপুরুষ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রগুরুর বিরুদ্ধে এক তরুণ চিকিৎসকের জয় অসম্ভব মনে হলেও বিধানবাবু সবাইকে চমকে দিয়ে 3000 ভোটের ব্যবধানে জয়লাভ করে এবং মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন। 1928 সালে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগ দেন। 1930 সালে আইন অমান্য আন্দোলনের সময় শীর্ষ নেতারা জেলে থাকলে তিনি পুরসভার হাল ধরেন এবং 1933 সালে কলকাতার মেয়রের দায়িত্ব নেন। এরপর 1939 সালে তিনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে এবং এর চেয়ারম্যান হন এবং 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচিত হন। 1947 সালে দেশভাগের সময় বিধানবাবুর ব্যক্তিগত মাসিক আয় ছিল 42,000 টাকা, যা তৎকালীন সময় এক বিপুল ধনসম্পদ। কিন্তু দেশভাগের পর রক্তাক্ত, উদ্বাস্তু সমস্যা এবং দাঙ্গায় জর্জরিত বাংলার হাল ধরার জন্য মহাত্মা গান্ধী তাকে মুখ্যমন্ত্রী হওয়ার অনুরোধ করেন। 1948 সালে 23শে জানুয়ারি তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার মাসিক আয় কমে দাঁড়ায় মাত্র 14,000 টাকায়। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমি গণতন্ত্র বা সমাজতন্ত্র বুঝি না, আমি শুধু বুঝি সাধারণ মানুষকে কত বেশি সুবিধা দেওয়া যায়। বিপক্ষে থাকা রাজনৈতিক বিরোধীদের সাথেও তার সম্পর্ক ছিল অত্যন্ত মধুর এবং সৌজন্যমূলক। এই প্রসঙ্গে একটা গল্প বলি। 1953 সালে কলকাতায় 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বামপন্থীদের তীব্র আন্দোলন চলছিল। চৌরঙ্গীতে বিধানবাবুর এক জনসভার দিন তিনি গাড়ি থেকে দেখলেন এক তরুণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসু হেঁটে মিছিলে যাচ্ছেন। তিনি গাড়ি থামিয়ে জ্যোতিবাবুকে ডেকে বললেন,
খালি পেটে বিধান রায় আর কংগ্রেসকে হারানো যাবে না। গাড়িতে এসো, খান কয়েক লুচি আছে, দুজনে মিলে খাই, তারপর গিয়ে জনসভায় আমাকে যত পারো গালাগালি করো। রাজনীতির এই সুউচ্চ মানদণ্ড আজ সত্যি বিরল। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 3 বছরের মধ্যে তিনি খাদ্যের অভাব, সাম্প্রদায়িক দাঙ্গা, তীব্র বেকারত্ব এবং পূর্ব পাকিস্তান থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীর আবাসন সমস্যার সমাধান করেন। কলকাতার ওপর জনসংখ্যার চাপ কমাতে তিনি সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনায় 5টি আধুনিক উপনগরী বা স্যাটেলাইট টাউনশিপ গড়ে তোলেন। দুর্গাপুর শিল্পনগরী, কল্যাণী, সল্টলেক, অশোকনগর এবং হাবড়া। জনস্বাস্থ্যের উন্নয়নে তিনি আরজিকর মেডিকেল কলেজ, যাদবপুর টিবি হসপিটাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু হসপিটাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের মতো প্রথম সারির চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। রাজ্যের পরিকাঠামো মজবুত করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ, ব্যান্ডেল ও দুর্গাপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র, কলকাতা রাষ্ট্রীয় পরিবহন নিগম মানে সিএসটিসি এবং হরিণঘাটা দুগ্ধ প্রকল্প স্থাপন করেন। বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড সোজা করতে তিনি হিন্দুস্তান মোটরস, সেন্ট রয়্যাল, দেশ মেডিকেল এবং গ্লুকোনেটের মতো বৃহৎ শিল্প সংস্থাকে বাংলায় নিয়ে আসেন এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি করেন। শিল্পের পাশাপাশি বাংলার সংস্কৃতিকেও তিনি আগলে রেখেছিলেন। তার আমলেই সংগৃহীত নৃত্য ও চারুকলা একাডেমির সূচনা হয়। যখন টাকার অভাবে সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালীর শুটিং সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, তখন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় দূরদর্শিতার পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারি অনুদানের ব্যবস্থা করে দিয়েছিলেন, যা ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করেছিল। বাংলার জনমানসে বহু বছর ধরে একটি অত্যন্ত জনপ্রিয় এবং রোমান্টিক প্রেমের গল্প প্রচলিত আছে। গল্পটি হলো বিদেশ থেকে ফিরে তরুণ বিধানচন্দ্র রায় বাংলার আরেক কিংবদন্তি চিকিৎসক ডক্টর নীলরতন সরকারের রূপবতী কন্যা কল্যাণী সরকারের প্রেমে পড়েন। দুজনের গভীর প্রেম থাকা সত্ত্বেও ধনী নীলরতন সরকার যখন বিধানবাবুর সামান্য আয়ের কথা শোনেন, তখন তিনি কটাক্ষ করে বলেন, আমার মেয়ের মাসিক হাত খরচই তোমার আয়ের চেয়ে অনেক বেশি। এই অপমানে কল্যাণীর সাথে তার বিয়ে ভেঙে যায় এবং কল্যাণীর অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। প্রথম প্রেমকে ভুলতে না পেরে বিধানবাবু সারা জীবন অবিবাহিত থেকে যান এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী হয়ে তার স্মৃতিতে কল্যাণী শহর গড়ে তোলেন। বন্ধুরা, এই চমৎকার রোমান্টিক গল্পটি আসলে 100% কাল্পনিক এবং মিথ্যা। হ্যাঁ, সম্পূর্ণ মিথ্যা। ইতিহাসের নথি এবং পারিবারিক দলিল ঘাটলে দেখা যায় ডক্টর নীলরতন সরকারের মোট 5 জন কন্যা সন্তান ছিলেন: নলিনী, অরুন্ধতী, শান্তা, মীরা এবং কমলা। তাদের একমাত্র ভাইয়ের নাম ছিল অরুণ প্রকাশ সরকার। অর্থাৎ নীলরতন বাবুর কল্যাণী সরকার নামে কোনো মেয়ে আদপেই ছিল না। নীলরতন সরকারকে বিধানবাবু গুরুতুল্য শ্রদ্ধা করতেন এবং 1940 সালে যখন নীলরতন বাবুর ব্রেন স্ট্রোক হয়, তখন বিধানবাবু নিজেই তার প্রধান চিকিৎসক হিসেবে সেবা করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, তবে কল্যাণী নামটির উৎস কি? বন্ধুরা, এক্ষেত্রে বলি, প্রকৃতপক্ষে এই নতুন উপনগরী তৈরির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কল্যাণ বা মঙ্গল করা। বাঙালি সমাজ যেভাবে কলকাতাকে ভালোবেসে তিলোত্তমা বা কল্লোলিনী নারী রূপে কল্পনা করে, ঠিক তেমনই মানুষের কল্যাণের প্রতীক হিসেবে এই নতুন স্বপ্নের শহরের নামকরণ করা হয়েছিল কল্যাণী। এর সাথে বিধানচন্দ্র রায়ের প্রেমের কোনো সম্পর্ক নেই। 1961 সালে ডক্টর বিধানচন্দ্র রায়কে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়। কিন্তু অবিরাম খাটুনি, প্রবল মানসিক চাপ এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল। 1962 সালের 24শে জুন মহাকরণ থেকে ফেরার সময় তিনি তার পরম মিত্র ডক্টর ললিত মোহন বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ললিত, আর মনে হয় বেশি দিন এখানে আসা হবে না। আমি নিজে 30 বছর ধরে হার্টের রোগীদের চিকিৎসা করছি। আমার নিজের শরীরের অবস্থা আমি ভালোই বুঝতে পারছি। কোনো ঔষধই আর কাজ করবে না। এর ঠিক 6 দিন পর 30শে জুন তার তীব্র হার্ট অ্যাটাক হয়। পরদিন অর্থাৎ 1 জুলাই 1962 তার 80তম জন্মদিন। সকাল থেকেই তার ওয়েলিংটন স্ট্রিটের বাড়ির সামনে উপচে পড়া ভিড়।
সবাই প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছেন। সেদিন দুপুরেই তাকে দেখতে আসার কথা ছিল তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের, কিন্তু দুপুর 12টা নাগাদ এক মহাজাগতিক নক্ষত্র পতন ঘটল। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চির বিদায় নিলেন বাংলার রূপকার। জন্মদিনের জন্য আনা রাশি রাশি ফুল দিয়ে সাজানো হলো তার প্রাণহীন দেহ। 2রা জুলাই বিশাল জনসমুদ্র পার হয়ে তার মরদেহ পৌঁছল কেওড়াতলা মহাশ্মশানে। কাকতালীয়ভাবে মৃত্যুর কয়েক বছর আগে তিনি নিজেই এই শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করে ঠাট্টা করে বলেছিলেন, ওহে, আমাকে যখন পোড়াবে এই ইলেকট্রিক চুল্লিতেই পোড়াবে। সেদিন তার সেই ঠাট্টা করা শেষ ইচ্ছাই পূর্ণ হয়েছিল। ভগবান বুদ্ধের মতোই ডক্টর বিসি রায় নিজের জন্মদিনের দিনেই এই নশ্বর পৃথিবী থেকে সমাধি লাভ করেন। তার মৃত্যুর পর বিশ্ববিখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নাল শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন, বিধানচন্দ্র রায় ওয়াজ দ্য ফার্স্ট মেডিকেল কনসালটেন্ট ইন দ্য সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া। তিনি শুধু একজন সফল চিকিৎসক বা রাজনেতা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলার আত্মমর্যাদা এবং প্রগতির আসল কাণ্ডারি। আজ আমরা যে স্বাধীন ও আধুনিক বাংলায় বাস করছি তার ভিতটা কিন্তু তিনিই গড়ে দিয়ে গেছিলেন। কিন্তু বড় আফসোস, আজকের প্রজন্ম ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো একজন দূরদর্শী মহানায়ককে প্রায় ভুলতেই বসেছে। আপনি কি এর আগে বিধানবাবুর না ছুঁয়ে রোগ চেনার এই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা জানতেন, নাকি কল্যাণী শহরের পেছনের এই কাল্পনিক প্রেমের গল্পটাকে সত্যি বলে জানতেন? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই মহান বাঙালিকে শ্রদ্ধা জানাতে কমেন্টে অন্তত একটা রেসপেক্ট বা ধন্যবাদ লিখতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট এই ভিডিওটিকে আরও হাজার বাঙালির কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।